This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভয়কারী আন্দোলন হলো, দেদার ফেক নিউজ ছড়ানো হলো, পেলভিক বোন ভাঙা, 150 গ্রাম বীর্য, দেওয়াল ভাঙা, তড়িঘড়ি পোস্টমর্টেম, তড়িঘড়ি মৃতদেহ দাহ ইত্যাদি ইত্যাদি নানা ফেক নিউজ ছড়ানো হলো, রাত জাগা হলো। মানে মানুষের কাছে মমতা ব্যানার্জির নামে বাপ বাপান্ত পর্যন্ত করা হলো, কোটি কোটি টাকা রোজগার হলো, রাত জাগা হলো, আনন্দ ফুর্তি হলো, নামি দামি রেস্টুরেন্টের সুস্বাদু খাবার এলো, তৃণমূল কংগ্রেসের পতাকাও পোড়ানো হলো। কিছু অভিনেত্রী অভিনেতারা প্রচারের আলোতেও ফিরলেন। কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত তড়িঘড়ি সিবিআই কে দিয়ে দেওয়া হলো। ডাক্তাররা দাবির পর দাবি পেশ করলেন, কিন্তু এতদিন পরেও অবহেলার যে সুবিচার তা অধরাই থেকে গেল। উল্টে এই আর্যিকর ঘটনার একমাত্র অভিযুক্তকে আড়াল করে ফেলার চেষ্টা চালাতে চাইছে কোনো এক ব্যক্তি বিশেষ বা কোনো এক সমষ্টি বিশেষ। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মনে হয় অভিযুক্তকে ঠিকমতো পছন্দ হয়নি। তারা অন্য কোনো অপরাধী চাইছেন বা একাধিক অপরাধী চাইছেন। তারা মনে করছেন ওই একা সঞ্জয় রায় এই নারকীয় ঘটনা নাকি ঘটাতে অক্ষম। অর্থাৎ সঞ্জয় রায়ের কর্মক্ষমতা বা এই নারকীয় ঘটনা ঘটানোর ক্ষমতা সম্বন্ধে তারা নিশ্চয়ই ওয়াকিবহাল ছিলেন বা আছেন। তার আরো অনেক সাগরেদ আছে এমনটাই মনে করছেন বিকাশ ভট্টাচার্য এবং জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ। মানে যা দাদা আর দিদির সিবিআই সেটিং করে নাকি লুকোতে চাইছে। বুঝতে পারছেন? দাদার মানে দিদি আর দাদার সিবিআই এরা সেটিং করে মানে পুরো ঘটনাটা নাকি লুকোতে চাইছে, যে আরো অপরাধী আছে কিনা সেটা আড়াল করতে চাইছে। আদালতে চার্জশিট জমা হয়ে গেছে। আদালতে চার্জশিট জমা পড়লেও জনতার চার্জশিট নামে একটা প্রহসনের মিছিল আয়োজন করে জুনিয়র ডাক্তাররা ফের প্রচারের আলোয় ভেসে থাকতে চাইছেন। আমরা আজকে এক্সপেক্টরে এইসব নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের চ্যানেল এনকে ডিজিটালের আপনাদের প্রিয় অনুষ্ঠান এক্সপেক্টর। দেখুন, দিদি আর দাদার সিবিআই কে কাঠগড়ায় কেন তুলতে চাইছে বাম উগ্র বামের মদতপুষ্ট আলালের ঘরের দুলালরা? আন্দোলনের নামে কোটি কোটি টাকার বিষয়টাকে গোপন করতে কি জনতার এই চার্জশিট, যে বলছেন তারা জনতার চার্জশিট মার্কা ধ্যাসনামা করতে হচ্ছে কোটি কোটি টাকাকে আড়াল করতে? কারা দিয়েছে এই বিপুল পরিমাণ টাকা? কেনই বা মহার্ঘ খাবার, বিশ্বসেরা বায়োটয়লেট, সাইলেন্ট জেনারেটর, সুবিশাল মঞ্চ, চেয়ার টেবিলের পরেও কেন এত টাকার প্রয়োজন হয়ে পড়লো জুনিয়র ডাক্তারদের? আজ সব পর্দা ফাঁস হবে এনকে ডিজিটালে। সমস্ত পর্দা ফাঁস করব আমরা। ধৈর্য ধরে পুরোটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে। তাহলেই বুঝবেন মানে আমাকে আপনাকে রাত দখলের বা পদ দখলের নামে আপাত একটা অরাজনৈতিক আন্দোলনকে হাতিয়ার করে আমাদের নামিয়ে দিয়ে ওই আলালের ঘরের দুলালরা আর দুলালিরা নিজেদের অবদমিত যৌনতার অবাধ প্রদর্শনের সাথে সাথে রোজগার করে নিয়েছে কয়েক কোটি টাকা। তাও আবার মানে 1 টাকাও ইনকাম ট্যাক্স, জিএসটি, টিডিএস এসব না দিয়ে। আমি আপনি 14 তারিখ রাতে নেমে স্রেফ মুরগি হয়েছি। প্রশ্নটা এখন সর্বত্রই, এতগুলো টাকা দিয়ে জুনিয়র ডাক্তাররা করবেটা কি? কার কাজে লাগবে এত টাকা? নির্যাতিতার পরিবার শুনেছি সেলাই করে দিন গুজরান করেন, যদিও তাদের মেয়ে বিলাসবহুল গাড়ি চড়তেন একজন ড্রাইভার রেখে। তবুও কি ওই সেলাই করে সংসার চালানো ভাগ্যহীনা বাবা মায়ের হাতে ওই পাহাড় প্রমাণ টাকা থেকে কিছুটা টাকা দেওয়া যেত না? তাদের পাশে থাকা যেত না? না, তাদেরকে কোনো আর্থিক সাহায্য করেনি জুনিয়র ডাক্তাররা তাদের সেই
পর্বত প্রমাণ টাকা থেকে। জুনিয়র ডাক্তাররা বলছেন ওই টাকায় নাকি স্বাস্থ্য শিবির হবে, রক্তদান শিবির হবে, কিন্তু 4 মাস হতে চললো, একটাও ওই শিবির টিবিরের খোঁজ পায়নি কেউই। আপনারা পেলে আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত কাদের পকেটে যাবে, সে প্রশ্নের বা সেই জবাবের সুলুক সন্ধান করার আগে আরো একটা প্রশ্ন খুব খচখচ করছে মনের মধ্যে, যেটা না করলেই পারছি না। এই যে এত অল্প সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা, 4 কোটি 4.5 কোটি টাকা অফিসিয়াল, বেসরকারি মতে এই পরিমাণটা প্রায় 10 কোটির কাছাকাছি। মানে এই টাকাটা কারা দিল, কেন দিল, এই সব প্রশ্নের উত্তর আজ আমরা দেব। তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের আপনাদের প্রিয় অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। লাগে টাকা দেবে গৌরী সেন, এই পুরনো প্রবাদ আজও কিন্তু এক চলমান সত্য। আজকের এই গৌরী সেন কারা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা খোঁজ নিয়েছিলাম বেশ কিছু প্রতিষ্ঠিত নামডাকওয়ালা ডাক্তার বাবুদের আয় ব্যয়ের ব্যাপারে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে আমরা ডাক্তারদের গাড়ি কেন পছন্দ করি বলুন তো? অনেকে বলেন ডাক্তারদের গাড়ি কম চলে, তাই সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটে সেই গাড়ির চাহিদাও বেশি। কথাটা সর্বাংশে ঠিক নয়। প্রতিষ্ঠিত নামি দামি ডাক্তার বাবুরা ঘন ঘন গাড়ি বদলে ফেলে, অর্থাৎ একটা গাড়ি কেনার 2-3 বছরের মধ্যেই নতুন গাড়ি তাদের কিনতে হয়। আর নতুন গাড়ি কেনার সময় যতটা সম্ভব নগদ টাকায় দাম মেটানোর চেষ্টা করেন তারা। একদম খোঁজ খবর নিয়ে বলছে কথা। সোনা দানা ইলেকট্রনিক্স কেনার সময়ও এই একই কাজ করেন তারা, নগদে বেশি মেটান। অনলাইন কেনাকাটাতেও নগদেই দাম মেটান তারা, ঘন ঘন বাড়ির রং বদলান। অর্থাৎ ওই বড় বড় ডাক্তার বাবুরা নিজেদের লেনদেনের বড় অংশই নগদে মেটানোর চেষ্টা করেন। 25 লাখের গাড়ি 2 বছর বা 3 বছর কাটতে না কাটতেই 10 লাখে বিক্রি করে দেন, আর্থিক ক্ষতি স্বীকার করেও। লক্ষ্য করে দেখবেন ওই বড় বড় ডাক্তার বাবুদের আর্থিক লেনদেনের প্রায় 60-70% হয় নগদেই। কারণ তারা রোজগারের বেশি অংশটাই করেন নগদে, কোনো রসিদ দেবার বালাই নেই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তা জানানোরও কোনো ব্যাপার নেই। এদের কাছে অঢেল কালো টাকা আছে, অঢেল। ফার্মা কোম্পানির নানা উপহারে ঘর ভর্তি, বেড়াতে যাবার খরচাপাতি সবই আসে ওই ওষুধ কোম্পানির ঘুষের টাকায়। হ্যাঁ, ঘুষের টাকায়। এই বড় ডাক্তারদের বেশিরভাগই কোনো না কোনো নার্সিংহোম বা হাসপাতালের সাথে যুক্ত থাকেনি দেখবেন। সেখানে একটা বেতন আসে তাদের, সে বেতনটাও আসে ব্যাংকের মাধ্যমে। আর এই প্রাইভেট চেম্বারের যে টাকা, তার 80-90%ই তাদের রোজগার হয় নগদে। যে বেতন আসে নার্সিংহোম বা হাসপাতাল থেকে, সেই বেতনে তাদের নাকি খুব কষ্টে সৃষ্টে সংসার চলে। আর এই নগদে যে টাকা নেন তারা পেশেন্টদের কাছ থেকে পেশেন্ট দেখার নামে, সেই টাকা কিন্তু কোটি কোটি টাকা কালো টাকা হয়ে থাকে। সেই টাকার কতটা ইনকাম ট্যাক্সকে জানানো হয়, কতটা ইনকাম ট্যাক্সকে জানানো হয় না, তা আমরা জানি না। কিন্তু এটা তো জানি যে নগদে লেনদেন করা মানে আয়কর দপ্তরকে ফাঁকি দেওয়ার একটা প্রক্রিয়া মাত্র, বা রসিদ ছাড়া কোনো লেনদেন করা আয়কর দপ্তরকে ফাঁকি দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র। এই বিপুল পরিমাণ নগদ টাকা দিয়েই পুষ্ট হয়েছিল জুনিয়র ডাক্তারদের কোটি কোটি টাকার এই ফান্ড। যতদূর শোনা গিয়েছে বিদেশ থেকেও নাকি এসেছিল মোটা ডোনেশন। এছাড়াও কয়েকটি টিভি কোম্পানিও বিভিন্ন অ্যামিনিটিস এর ব্যবস্থা করে দিয়েছিল। কেউ ডেকোরেটরের, কেউ ইলেকট্রিশিয়ানের খরচ মিটিয়েছে, কেউ বা প্রিন্টিং প্রেস, ফ্লেক্স ইত্যাদির খরচ মিটিয়েছে বলে সূত্রের মারফত কিন্তু জানা গিয়েছে। কয়েকজন ডাক্তার, মানে কলকাতার বড় বড় নার্সিং হোমের মালিক, কয়েকজন ডাক্তার, কয়েকটা হাসপাতালে, বেসরকারি হাসপাতালের মালিকও এই বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়েছেন। বলা ভালো সবচেয়ে আর্থিক সাহায্য, মানে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য এসছে এই বেসরকারি নার্সিংহোম আর হাসপাতালগুলোর থেকেই। বেশ কিছু ওষুধ কোম্পানিরও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলন চলাকালীন খাবার দাবার, এয়ার কন্ডিশন গাড়ি ভাড়া
মঞ্চ, মাইক, জেনারেটর, ফ্লেক্সের খরচ এসব বহন করবার স্পন্সর তো পাওয়াই গিয়েছে। তাহলে এই 4 মাসে এই 4-5 কোটি টাকার কেন প্রয়োজন হলো জুনিয়র ডাক্তারদেরকে? এই প্রশ্নের একটা রেডিমেড উত্তর জুনিয়র ডাক্তাররা দিয়ে এসছেন, আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। এই টাকায় নাকি তারা রাজ্য জুড়ে স্বাস্থ্য শিবির করবেন, রক্তদান শিবির হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই টাকায় মামলা লড়বার খরচ জোগানো বা ঘন ঘন প্রতিনিধিদের দিল্লিতে পাঠানো বিমানে করে, এইরকম কিন্তু কথা বলা হয়নি। আবার রিপিট করছি আপনাদের সুবিধার্থে, যে এই যে বিপুল পরিমাণ টাকা তারা তুলেছেন বলছি, কারণ তারা না চাইলে কেউ তো আর জেচে গিয়ে টাকা দেননি। তারা নিশ্চয়ই আবেদন করেছিলেন কিছু লোকের কাছে টাকা দেওয়ার জন্য, তাই কিছু মানুষ তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। এই টাকা দিয়ে তারা রাজ্য জুড়ে স্বাস্থ্য শিবির করবেন, চোখ অপারেশন শিবির করবেন, রক্তদান শিবির করবেন, এমনটা বলেছিলেন। কিন্তু মামলা চালাবেন বা তাদের প্রতিনিধিদের ঘন ঘন বিমানে করে দিল্লি নিয়ে যাবেন, নিয়ে আসবেন, এমন কথাটা কিন্তু বলেননি। মূলত জনসেবার কাজেই এই বিপুল পরিমাণ টাকা খরচ হবার কথা। আন্দোলন চালানোর জন্য বা মামলা চালানোর জন্য এই টাকা তোলা হয়নি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এই 4 মাসে কতগুলো জনসেবার শিবির করেছেন জুনিয়র বাবুরা? না, এখনো একটাও করেননি। যদি করে থাকেন আপনারা আমাদের জানাবেন, আমরা ভুল স্বীকার করে নেব। তাহলে এই বিপুল টাকা, এই বিরাট পরিমাণ টাকা, 4-5 কোটি টাকা, আর অসমর্থিত সূত্রে খবর হচ্ছে 10 কোটি টাকা, এই বিপুল টাকার হবেটা কি? তার উত্তর কিন্তু জুনিয়র ডাক্তাররা এখনো দেননি এবং ভবিষ্যতেও দিতে পারবেন না। তাহলে আমাদের প্রশ্ন, ইডিকে কেন কাজে লাগানো হচ্ছে না এই সম্পূর্ণ টাকার উৎস সন্ধানে? কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে কত টাকা রাখা হয়েছে তার সুরূপ সন্ধান করতে ইডিকে কেন কাজে লাগানো হচ্ছে না? এই বিপুল পরিমাণ অর্থ ইডি বাজেয়াপ্তই বা করছে না কেন? না, এর উত্তর আমাদের কাছে নেই। প্রচার করা হচ্ছে দাদা দিদির সেটিং এর জন্যই সঞ্জয় রায় ছাড়া বাকি তথাকথিত অপরাধীদের সিবিআই নাকি ধরছে না, সঞ্জয় রায়কেই ফাঁসানো হচ্ছে। কিন্তু আমাদের তো মনে হচ্ছে সেটিং অন্য জায়গায়। বিশ্বাস করুন, আমাদের মনে হচ্ছে সেটিংটা একটা অন্য জায়গায় হয়েছে, যেখানে দাদার ইডি আর জুনিয়র বাবুরা এই বিপুল পরিমাণ টাকার ব্যাপারে রাটুকুও কাটছেন না কোথাও। না ইডি কাটছে, না ইনকাম ট্যাক্স কাটছে না ডাক্তার বাবুরা বলছে। কোথায় গেল এত টাকা? কারা দিল এই টাকা? কেন দিল এই টাকা? এই টাকার কি হবে? ভবিষ্যৎ কি? এই টাকা দিয়ে অনেক মানুষের সেবা দেওয়া যেত, অনেক মানুষকে উপকার করা যেত। সেই টাকাগুলো ব্যাংকে গচ্ছিত রেখেছে কারা? কাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট? যদি কোনো এনজিওর নামে হয়ে থাকে তাদের ঠিকানা কি? সেই ঠিকানা সরকারি ঠিকানা নয় তো? একটি অন্তত পাওয়া গেছে সরকারি ঠিকানায় এনজিও করা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। এইসবের তদন্ত কেন হচ্ছে না? কেন সিবিআই এসবের তদন্ত করছে না? কেন ইডি এই বিপুল পরিমাণ টাকা তারা বাজেয়াপ্ত করছে না? আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, চোখে চোখ রাখা বা এগিয়ে রাখা চ্যানেলগুলো, তারাও কেমন একটা অদ্ভুত নীরবতা পালন করে চলেছে এই টাকার বিষয়টা নিয়ে। কিন্তু এনকে ডিজিটালের মুখ তো আর বন্ধ করা যায়নি, যাবেও না। আমরা প্রশ্ন করবই, আমরা জানতে চাইবই এই বিপুল টাকার উৎস কি, এই বিপুল টাকার বর্তমান কি, এই বিপুল টাকার ভবিষ্যৎ কি, এই টাকা কার কাজে লাগবে এবং কাজে লাগলে কবে লাগবে? যারা এই টাকাটা নিজেদের কাছে গচ্ছিত রেখেছেন তাদের কি অধিকার আছে এই টাকা নিজেদের কাছে রাখার, এই বিপুল পরিমাণ টাকা? আর এই টাকার যারা ডোনেশন দিয়েছেন তাদের আয় ব্যয়ের হিসেব কি ইনকাম ট্যাক্স খতিয়ে দেখবে? প্রশ্নটা রেখে গেলাম। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।